একসময় রাজধানীর ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়া থেকে গ্রেফতার, অস্ত্র উদ্ধার। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় চালানো হয় অভিযান। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও অচল সচিবালয়, একদিনের জন্য কর্মসূচি স্থগিত, আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ। সুবিচার মিলেছে, মন্তব্য জামায়াত আমিরের। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নেই, বিনা শর্তে নামছে। এখনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হবে। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। মৌলিক সংস্কার আগে ভোট নয় বলছে এনসিপি। নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হতে দেওয়া হবে না, মন্তব্য সার্জিসি। সোহরাওয়ার্দী উদ্যানের মাদক ব্যবসায়ীরাই খুন করেছে সাম্যকে, বলছে ডিএমপি। আসামিদের জবানবন্দির সাথে পুলিশের বক্তব্যের মিল নেই, অভিযোগ ভাইয়ের। আনুমানিক $20 বিলিয়ন পাচার হয়েছে বিগত আমলে, জানালেন গভর্নর। প্রথম পর্যায়ে মার্জার হবে কিছু শরিয়া ভিত্তিক ব্যাংক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সেনাপ্রধানের নির্দেশনা ও দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় গ্রেফতার করা হয় সুব্রত বাইনকে। দীর্ঘদিন ধরে পলাতক সুব্রত বাইনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ নানা অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোররাত কুষ্টিয়া জেলার কালীশঙ্করপুর এলাকায় 3 ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান সেনাবাহিনীর। 3 ঘণ্টার দীর্ঘ অভিযানে গ্রেফতার হয়েছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফ। বিকেলে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে হত্যা, চাঁদাবাজি ও নাশকতা চালিয়ে আসছিল। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ ছিল 7 স্টার গ্রুপের অন্যতম নেতা। তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। ভোর 5টা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান শুরুর আগ থেকেই কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন স্থানে নজরদারি ছিল সেনাবাহিনীর। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, গোপন তথ্য সংগ্রহকারী দল ও স্পেশাল ফোর্স সদস্যরা। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। ঢাকায় একাধিক হত্যাকাণ্ড সহ সুব্রত বাইনের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে। 90 দশকে আগারগাঁয়ের জাসদ ছাত্রনেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে পা দেয় সুব্রত বাইন। 2003 সালে পুলিশের নজরে এসে সে ভারত পালিয়ে যায়। 2009 সালে নেপালে ফের গ্রেফতার হয়। তবে 2012 সালে 77 ফুট সুড়ঙ্গ কেটে পালিয়ে যায় কারাগার থেকে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক, এই শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে আরও জানব।
সরাসরি যোগ দিচ্ছেন আমাদের হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিন, তার কাছ থেকেই যুক্ত হব। তুহিন, একটু জানাবেন এদের সম্পর্কে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছিল একসময়, বেশ আলোচিত তারা। এতদিন কোথায় ছিলেন? তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে একটু যদি আমাদেরকে জানাতেন। রবিন, এরা এতটাই আতঙ্কিত ছিল যে কারণ সাধারণ মানুষ অনেকেই, কেউ হয়তো আজকে গণমাধ্যমের সুবাদে আজকে তাদের চেহারা দেখেছে, এর আগে পত্রপত্রিকায় হয়তো তাদের অনেক আগে পুরনো ছবি দেখেছে, কিন্তু সরাসরি এদের দেখেছে এমন ভুক্তভোগী পাওয়া খুবই কঠিন। কিন্তু তাদের কাছে ফোনে চাঁদা দাবি করা বা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজিতে অংশ নিয়ে কার লোক এরা সুব্রত বাইনের লোক, কার লোক এরা মোল্লা মাসুদের লোক, এই যে নামের আতঙ্ক, এই নামের আতঙ্কের কারণেই মানুষ আসলে আতঙ্কিত। কারণ প্রথম কেউ যদি পাত্তা না দিত তাহলে হয়তো মুহূর্তে তার বাহিনী এসে তার উপর হামলা করতো। এমনকি অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এদের নামে। এই কারণে তারা আন্ডারওয়ার্ল্ডে যেমন এদের একটা আতঙ্ক, আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক এই জন্য বলবো যে ঢাকায় বিভিন্ন পকেট সন্ত্রাসী যারা আছে, বিভিন্ন ছোট ছোট পকেট নিয়ন্ত্রণ করে, এই সন্ত্রাসীরা তাদেরকে নিয়ন্ত্রণ করত। যার অধীনে যে যত বেশি সে তত এই নগরীকে নিয়ন্ত্রণ করত। এই কারণে তাদেরকে বলা হয় যে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী। এমনকি মোল্লা মাসুদ কিন্তু তার সহযোগী ছিল, যিনি মতিঝিল বা ওই আশপাশের এলাকা গোপীবাগ ওইসব এলাকায় থাকতো। আর এই সুব্রত বাইন যে 90 দশকে তার উত্থান, মগবাজার ওয়ারলেস গেটে বিশাল সেন্টার নামে একটা মার্কেট আছে, যেটা অভিজাত শপিং মল বলা হয়। সেই শপিং মল ঘিরেই তার চাঁদাবাজি বা তার উত্থানের গল্পটা এসেছে। এরপরে 2001 সালে যখন 4 দলীয় জোট অর্থাৎ বিএনপি জামাতের সরকার আসছিল, তখন তাদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যায় সরকার, তাদেরকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা করে, তাদের গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করে। এরপর থেকে মূলত তারা আরও গা ঢাকা দেয় এবং একসময় তারা দেশের বাইরে চলে যায়। কিন্তু দেশের বাইরে গেলেও তারপরেও এই যে দীর্ঘ বছরগুলো আছে, অন্যান্য সরকারের আমল আছে, সেই সরকারের আমলে তাদেরকে গোপনে বিভিন্ন ব্যবসায়ী, বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান, যারা অন্যান্য ঠিকাদারি কাজ করতো, বড় বড় প্রতিষ্ঠান, তাদের কাছে এই সুব্রত বাইন নামে চাঁদা দাবি করা হতো। নির্দিষ্ট অঙ্কের পার্সেন্টেজ না দিলে কোনো কাজই করতে দেওয়া হতো না। এইটা নিয়ে তাদের মধ্যে একটা আতঙ্ক। এমনকি যখন তারা পুরো ঢাকা শহর বিভিন্ন ভাগ করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করত, বিশেষ করে মগবাজার বা আশপাশের এই বৃহৎ এলাকা, তখন অন্যান্য যে ছোটোখাটো যে সন্ত্রাসীরা আছে, মুরগি মিলন নামে একজন সন্ত্রাসী ছিল, তাদেরকে তারা হত্যা করত। এরকম যারা উঠতি বয়সের মাস্তান বা ছোটোখাটো মাস্তান সন্ত্রাসী, ছোট ছোট গ্রুপ যারা তাদের অবাধ্য হতো, তাদেরকে নৃশংসভাবে খুনের নজির আছে। এর ফলে তাদের এই খুনের হাত থেকে অনেক রাজনৈতিক সংগঠনের যারা সমর্থক ছিল, নেতাকর্মী ছিল, যারা চাঁদাবাদীর সাথে জড়িত কিন্তু শীর্ষ নেতা ছিল, তাদের কাছে একটা মূর্তিমান আতঙ্ক ছিল। অথচ এই সুব্রত বাইন 90 দশকে মগবাজারের চাংপাই নামে একটা চাইনিজ রেস্টুরেন্ট বলা হয়, সেই রেস্টুরেন্টের খুব ছোট একটা কর্মচারী ছিল। সেই রেস্টুরেন্টের পাশেই বিশাল সেন্টার, সেই বিশাল সেন্টারটা যখন তৈরি হয় বা প্রতিষ্ঠা করা হয়, তখন থেকেই সেই মার্কেটের নিয়ন্ত্রণ থেকেই তার মূলত উত্থান। তারপর থেকে সেই ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে আজকের এই সুব্রত বাইন। অনেক 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 ধন্যবাদ সহকর্মী আব্দুল্লাহ তুহিন। সরকারি চাকুরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের চলমান আন্দোলন বুধবার একদিনের জন্য স্থগিত করা হয়েছে। এদিন আইনটি বাতিলে কর্মচারীদের দাবি জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে সরকার গঠিত 7 সচিবের কমিটি। তবে জারি করা অধ্যাদেশ বাতিল করা না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনে দিনভর অচল ছিল সচিবালয়। এদিন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীদের। একদিকে সচিবালয়ের ভেতরে কর্মচারীদের আন্দোলন, অন্যদিকে তাদের প্রতিহতে বাইরে জুলাই মঞ্চ ও জুলাই বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে দুই সংগঠনের অবস্থান। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী, সোয়াট সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যেই সকাল 10:30টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। একে একে তাদের সাথে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে আসা কর্মচারীরাও। অবিলম্বে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবি তাদের। আমরা আশঙ্কা করছি এই আইনের মাধ্যমে নিচের দিকে কর্মচারীদের এই আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমি অফিসে আসবো, এসে দেখি যে আমার চাকরি নাই,
চাকরি শেষ। এটা কি সম্ভব? আমরা চাই এই দাবিটাকে সংশোধন করে সংশোধনের পূর্বে যেটা সেটা বহাল রাখা। দুপুর 1:30 পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। এতে অনেকটাই স্থবির হয়ে পড়ে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম। এই আইনে বিনা নোটিশে বিনা শোকছে চাকরিচ্যুত করতে পারবে, এটা তো হইতে পারে না। এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। এই আইন প্রবর্তনের ফলে সরকারের কি এত লাভ হয়েছে আর না করলে কি এত ক্ষতি হতো, সে বিষয়টা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্ন রাখতে চাই। উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুপুর 1:30 পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সাংবাদিকদেরও। কর্মসূচি চলাকালে আলোচনার জন্য ডাকা হয় কর্মচারীদের। ভূমি সচিবের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের 7 সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। সিদ্ধান্ত হয় আলোচনায় উঠে আসা বার্তা বুধবার জানানো হবে মন্ত্রিপরিষদ সচিবকে। সে কারণে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানান আন্দোলনকারীরা। আলোচনা করে ওনারা কি বলেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। এই আমাদের আজকে সিদ্ধান্ত। রোববার রাতে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। এতে ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ কাউকে উস্কানি ও বাধা দিলে শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান যুক্ত করা হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ সকালে এই রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন আজহারের আইনজীবী। আর ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন, এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত বিএনপির 6 নেতার ফাঁসি কার্যকর হয়েছে আগেই। জামায়াত নেতা এটিএম আজহারও মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় 13 বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে এই মামলার আগের বিচার কার্যক্রম। মঙ্গলবার এটিএম আজহারের আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ এই জামায়াত নেতাকে খালাস দেন মৃত্যুদণ্ড থেকে। আপিল বিভাগের 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করেই আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আগের আপিল বিভাগ। বিচারের নামে হয়েছিল অবিচার। আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় যে সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সরকার, তার অবসান ঘটল। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। সে তার ছেলের নাম বলতে পারে না, মেয়ের নাম বলতে পারে না, ওয়াইফের নাম বলতে পারে না, কিন্তু সে ঠিকই এটিএম আজহারুল ইসলামের নাম বলতে পারে। এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল, সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা হলো। এ রায়ের বিরোধিতা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও। একজন প্রসিকিউটর বলেছেন, আজহারের খালাসের রায়ে জুলাই আগস্ট গণহত্যার বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বিচার। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে, সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এটিএম আজহারকে। 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর সুবিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মিথ্যা সাক্ষীর মাধ্যমে জামাত নেতাদের এতদিন জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে জামাত আমির আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো মিথ্যা সাক্ষীর মাধ্যমে
জামাত নেতৃবৃন্দের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে। জামাত আমির বলেন, দল হিসেবে জামাত ভুলের ঊর্ধ্বে নয়, তাই দলের ও কর্মীদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে কোনো শর্ত ছাড়াই ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান তিনি। জামাত প্রতিশোধ ও বৈষম্যহীন রাজনীতির পক্ষে বলে জানান ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে নামছে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় হতাশ বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বলা হয়, 24 মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের মতামতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে দ্রুত রোডম্যাপ না দিলে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। প্রধান উপদেষ্টার আহ্বানে গেল 24 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় দলটির নেতারা। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে নির্বাচনের রোড ম্যাপ বিষয়ে কিছুই জানানো হয়নি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নির্বাচনী রোড ম্যাপ না থাকায় হতাশ বিএনপি। নেতারা বলেন, নির্বাচনের রোড ম্যাপই এই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। খন্দকার মোশাররফ জানান, বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। তবে সরকারের বয়ানে যে পরাজিত শক্তির ইন্ধন বিদেশি আগ্রাসন বন্ধে কথা বলা হয়েছে, তার জন্য নির্বাচিত সরকার দরকার। প্রতিনিধি দল আমরা বলতে চাই, যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নাই। সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দেওয়ার দাবিও জানায় স্থায়ী কমিটি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয়, জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা গণতন্ত্র, এর বাইরে কোনো আনসার নাই। সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলেও মন্তব্য বিএনপি নেতাদের। সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয়, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে এনসিপি আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এদিকে দিনাজপুরে এক পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার সমন্বয়ক কমিটির আয়োজনে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অনেকেই। এ সময় এনসিপি নেতারা রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানান। বলেন, মৌলিক সংস্কারের আগে নির্বাচন হতে পারে না। হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে তাদেরকে ধাবিত করেছিল। এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয়, সেটাই আমাদের প্রত্যাশা। গণ অভ্যুত্থানের এখনো 10 মাসও পূর্ণ হয় নাই, তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে বলবো, সময় আছে, ভালো হন, সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না। শেখ হাসিনার সময়ে বিরোধী মতের নেতারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এটিএম আজহারের মুক্তির মাধ্যমে একজন মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
এদিকে দিনাজপুরের খোড়াঘাটে দলীয় পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া হবে না। অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। আগামী নির্বাচনে নির্দিষ্ট কোনো মার্কা দেখে নয়, ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারিরা ঢাবি ছাত্র ও ছাত্রদল নেতা হত্যা করে শাহরিয়ার আলম শাম্মুকে। ঘটনার রাতে শাম্মু মাদক কারবারিদের অস্ত্র দেখে ফেলায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে একদল সন্ত্রাসী। হত্যার সাথে সরাসরি জড়িত 11 জনকে গ্রেফতার করে পুলিশ এ তথ্য জানায়। মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে শাম্মু হত্যা ইস্যুতে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। গত 13 মে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্মুর মরদেহ পাওয়া যায় সোহরাওয়ার্দী উদ্যানে। সে রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও 8 জন আটক হয় ডিবি পুলিশের অভিযানে। 2 আসামি আদালতে 164 ধারায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাম্মু হত্যার ঘটনাকে রহস্যজনক এবং সত্য উদ্ঘাটনের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। মঙ্গলবার ডিএমপি কমিশনার শাম্মু হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন। যদিও তার বক্তব্যে কেন এই হত্যাকাণ্ড তার কিছুই ছিল না। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। হত্যার মোটিভ সম্পর্কে ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম জানান, উদ্যানে মাদক কারবারি চক্রের হাতে খুন হন শাম্মু। মাদক সেবীরা ট্রেজার গান অস্ত্রটি নিয়ে ঘোরাঘুরি করছিল। শাম্মু সেটি দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি হয়। সরাসরি মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যা যে ইতিমধ্যে গ্রেফতার আছে এবং যা দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করে বলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্মু সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা হয়। তবে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছে স্বজনরা। আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছে তার সাথে পুলিশের বক্তব্যের মিল নেই বলছেন শাম্মের বড় ভাই আমিরুল ইসলাম সাগর। মাদক ব্যবসায়ীরা কখনো মারামারি করে না, তারা দৌড়ে পলায় যায়। এটা আমরা বারবার দেখে আসছি আর কি। কেউ এভাবে সংঘবদ্ধ হয়ে কখনো আক্রমণ করে না। আপনি যখন কেউ একটা অন্যায় করতেছে সেখানে তাদেরকে ধাওয়া দিলে দৌড়ায় পলায় যায়। এবং এখানে এই যে আজকে যুগান্তর বা অন্যান্য পত্রিকা যেটা লিখেছে, ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের কাছে যা স্বীকারোক্তি দিয়েছে তার সাথেও কতগুলো মিলছে না আর কি। সোমবার শাম্মু হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে তিনি রাজি হননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী মিরপুরে দিনে দুপুরে গুলি ছুড়ে বিদেশি কারেন্সি সহ মোট ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানার দুলাভাই জাহিদুল হক। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ যমুনা টেলিভিশন হাতে এসেছে। পুলিশ বলছে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল 9:30টার ঘটনা। দিনে দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বরে স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতিন রোডে হানা দেয় ছিনতাইকারীরা। প্রথমে ছুরিকাঘাত ও পরে গুলি ছুড়ে ব্যবসায়ীর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানার দুলাভাই জাহিদুল হক। মানি এক্সচেঞ্জ ব্যবসার বিদেশি কারেন্সি সহ মোট ৩৫ লাখ টাকা নিয়ে বাসা থেকে অফিসে যাচ্ছিলেন রাসেল ও জাহিদুল। পালাপালি করতেছি তখন 1 মিনিটের কারণ 5 মিনিট আগে পালাপালি হয়েছে। ওরা 6 জন, আমি একা ব্যাগটা ছাড়িনি, আমি ভাতের বাড়ি ফালাই দিছি।
স্যান্ডেল ফালাই দিছি ব্যাগ ছাড়িনি। পরে যখন দুইজনে হাত পাইরে ধরে ব্যাগটা নিয়ে নিল, পরে ব্যাগ নিয়ে যখন হোন্ডা তুললো, তখন আমি বললাম ভাই আমাদের ব্যবসা টেহা নিয়ে যাইতেছে, ব্যাগের মধ্যে টেহা আছে ভাই, টেহা আছে। তখন দুইজনে বললো যে ভাই ব্যাগটা ধরেন। একজনে বললো আপনার মতন জোয়ান। আমি বললাম তাহলে জোয়ান ছেলে তো 2-1 জন থাকতে পারে। হুট করে এসে দুলাভাই, আমি সামনে তাকাই দিয়ে দুলাভাইয়ের ব্যাগ টান দিচ্ছে, আমার একজন ঠেকাইছে। ঠেকানোর পরে দুলাভাই একজন টাইনে নিয়ে গেছে, পিছনে উনি চলে গেছে। তারপরে দুলাভাই ব্যাগ ছাড়ে দেন, যখন অস্ত্র দেখছি ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়ে দিচ্ছে। দেওয়ার পরে দুলাভাই কী করছে, ওরা যখন গাড়িতে উঠতেছে, যাওয়ার পরে দুলাভাই আবার যে ব্যাগ ধরতে গেছে, তখন ওরা ফায়ার করছে। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ জানান, গলির ভেতর থেকেই ভিকটিমদের পিছু নিয়েছিল ছিনতাইকারীরা। ওখান থেকে ধরছে, ধরতে ধরতে এখানে নিয়ে আসছে। এখান থেকে যে জাপটাজাপি করার পরে ব্যাগ ছাড়ে নেয়, তারপর গুলি করে ওনার ব্যাগে চলে গেছে। গুলির আওয়াজ পাইছি, বলে যে সবাই গেছে, দেখি মানুষ এভাবে বিল লেগে গেছে। মারতে মারতে মাথা লিয়েছে, পরে ব্যাগ দেন, পরে গুলি করে 2টা গাড়ি, একটা গাড়ি দিকে গেলে একটা গাড়ি দিকে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন তারা। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথায় রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাতে পারে। একজনকে জিজ্ঞাসা করতেছি, নাম লিটন হলাদার। আমরা তাকে, তার গতিবিধি আমাদের সন্দেহজনক হয়েছে বলেই আমরা তাকে জিজ্ঞাসা করতেছি। প্রতিনিয়ত এমন গোলাগুলি, ছিনতাই আর খুনোখুনির ঘটনায় উদ্বিগ্ন রাজধানীবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কলাভবন প্রদক্ষিণ শেষে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে বামজোটের নেতারা বলেন, ৭১ মানবতা বিরোধীদের রক্ষায় যেন অবতীর্ণ হয়েছে বর্তমান ইন্টারিম সরকার। ক্ষমতার প্রভাব খাটিয়ে অপরাধীদের মুক্ত করে দেওয়া হচ্ছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এমন সিদ্ধান্ত নেওয়া আত্মঘাতী বলেও জানান নেতারা। বিগত সরকারের আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্বল কিছু ব্যাংক একীভূত করা হতে পারে বলেও জানান গভর্নর। পতিত শেখ হাসিনা সরকারের আমলে ঋণের নামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার করা হয়েছে বিদেশে। এর পরিমাণ 18 থেকে 20 বিলিয়ন ডলার হতে পারে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য বেশ কয়েকটি সংস্থা একসাথে কাজ করছে। তবে এক্ষেত্রে কিছু আমলাতান্ত্রিক জটিলতাই পড়তে হচ্ছে বলেও জানান তিনি। সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম, তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। ধারণা যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে। ব্যবসা বাণিজ্যে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না জানিয়ে গভর্নর বলেন, এখন পর্যন্ত যত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার সবই ব্যক্তিগত। আমরা কোনো বাধা সৃষ্টি করছি না। কোনো ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয় নাই যেটা কোনো প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট। এটা আমরা একেবারে ডে ওয়ানের কনসাস পলিসি যে আমরা বিজনেসকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করব না, এবং আমরা করি নাই। গভর্নর বলেন, আর্থিকভাবে দুর্বল কিছু ব্যাংক মার্জার এবং অবসায়ন হতে পারে, তবে সংখ্যা এখনো ঠিক হয়নি। প্রথম পর্যায়ে ইসলামী ব্যাংকগুলো মার্জারের আওতায় আসতে পারে বলেও জানান তিনি। অনেকেই মনে করছেন কেন মার্জার হচ্ছে না। মার্জার এত তাড়াতাড়ি আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে, আমাদের প্ল্যানিংটা করতে হবে, আমাদের ফান্ডিং সোর্সগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। তো এই প্রসেসে আমরা আছি এখন। এক্সাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল, তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে 17,345টি, যা আগের বছরের চেয়ে প্রায় 23% বেশি। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 27,123টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। এটা প্রত্যেকটা কেসকে তো আলাদাভাবে দেখতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের
25 ক্যাডারের কর্মকর্তারা। 2 দিনের কর্মসূচির প্রথম দিনে যশোর সরকারি MM কলেজে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। মানববন্ধন করেন ক্যাম্পাসে। শিক্ষকরা বলেন তারা বৈষম্যের শিকার। অবিলম্বে সব ক্যাডার সার্ভিসের মধ্যে সমতা আনার দাবি জানান তারা। খাগড়াছড়ি সরকারি কলেজগুলোতেও 3 ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এছাড়া আরও কয়েকটি সরকারি দপ্তরে এই কর্মসূচি পালিত হয়। তবে জরুরি সেবার আওতায় থাকা স্বাস্থ্য বিভাগে এই কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চাকরি শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পাঠদান বন্ধ ছিল, কোথাও আবার ক্লাস নিয়েছেন শিক্ষকরা। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রাজবাড়ী, ভোলা, লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা। এতে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে বরিশাল, রংপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা। আঞ্চলিক কূটনীতির ধারণা পাল্টে দিল কুয়ালালামপুর আসিয়ান সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতারা জোরে সোরেই জানান দিলেন শুধু বিনিয়োগ আর নিরাপত্তা না, রাজনৈতিক সমঝোতাতেও ভূমিকা রাখবেন তারা, যার প্রভাব পড়বে সার্বিক উন্নয়নে। আর এতে নতুন মাত্রা যোগ করবে চীন ও গালফ অঞ্চলের সাথে আসিয়ানের ভারসাম্যের কূটনীতি। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন তৌহিদ হাসান। বিশ্ব যখন একের পর এক সংঘাতে জর্জরিত, তখন শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিতে চাইছে আসিয়ান। এরই অংশ হিসেবে সম্মেলনের দ্বিতীয় দিনে হাজির তেল সমৃদ্ধ উপসাগরীয় জোট জিসিসির নেতারা। দ্বিতীয় এই সম্মেলনে তারা যোগ দিয়ে জানান আসিয়ানের সঙ্গে নতুন এক অর্থনৈতিক মানচিত্র আঁকতে চান তারা। এই সম্মেলনটি 2023 সালে রিয়াদে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আরও অগ্রসর হওয়ার একটি মাইল ফলক। আজকের আলোচনাগুলো আমাদের অংশীদারিত্বে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করতে সহায়তা করবে। আসুন আমরা এই সম্মেলনকে ব্যবহার করি আমাদের ধৈর্য, লক্ষ্য পুনর্ব্যক্ত করতে এবং বাস্তব ও কার্যকর সহযোগিতার পথে এগিয়ে যেতে। বাণিজ্যে নতুনত্ব সবসময় ভালো কিছু বয়ে আনে। মধ্যপ্রাচ্য ও আসিয়ান 2 অঞ্চলেই নিজেদের সর্বোচ্চ সম্পদ ব্যবহার করে সুফল টানতে চায়। পাশাপাশি জনশক্তি ও প্রযুক্তির উন্নয়নে আমরা আসিয়ানের সহায়তা চাই। মধ্যাহ্নভোজের পর সম্মেলনে যোগ দেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলকে এক সুতোয় গাঁথার উদ্যোগকে স্বাগত জানান তিনি। চীন এখানে নিজেকে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার হিসেবে উপস্থাপন করার সুযোগ দেখছে, বিশেষ করে যখন পশ্চিমা বিশ্ব বাণিজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই জোট কার্যকরে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের আলাদা করিডোর করতে হলেও চীন পিছিয়ে যাবে না। সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। তার আহ্বান অবিলম্বে মিয়ানমারে যুদ্ধবিরতি কার্যকরের। চীন শুল্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলমান থাকলেও সম্মিলিত মত ছিল যে আসিয়ানের ভেতরে এক ধরনের পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত এবং কোনো সিদ্ধান্ত এমন হওয়া উচিত নয় যা অন্য দেশের ক্ষতির কারণ হয়। আসিয়ান থেকে নিশ্চিত করা হয় দ্রুতই জোটের সদস্যপদ পেতে যাচ্ছে পূর্ব তিমুর। 3টি ভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, তাদের সবার আলাদা আলাদা অভিজ্ঞতা, কিন্তু আজ তারা সবাই একটি অভিন্ন প্রশ্নে এক হয়েছিলেন, সেটি ছিল সহযোগিতা। তাই আসিয়ান সম্মেলন জানান দিয়ে দিল কূটনীতি এখন শুধু শক্তির ভারসাম্যে হয় না, ভবিষ্যৎ এখন নিশ্চিত হয় সংলাপ কিংবা আস্থার ভিত্তিতে। তাই যদি নতুন পৃথিবীর কূটনীতির মানচিত্র তৈরি হয়েই থাকে, হয়তো তার নকশা প্রণয়ন শুরু হয়ে গেল কুয়ালালামপুরের এই আসিয়ান সম্মেলন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহতা। সোমবার IDF এর অভিযানে প্রাণ হারিয়েছে আরও 81 জন। কেবল গাজা সিটিতেই নিহত হয়েছে 53 জন, গুরুতর আহত 1.5 শতাধিক ফিলিস্তিনি। গাজার দক্ষিণে খান ইউনিস এবং আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে বাসিন্দাদের উচ্ছেদে জরুরি সতর্কবার্তা জারি করে IDF। গণমাধ্যমের তথ্য মতে এ পর্যন্ত উপত্যকার 241টি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে IDF। হাসপাতালগুলোর সরঞ্জাম ও রসদ ও তলানিতে চিকিৎসার অভাবে শোচনীয় দিন পার করছে আহত বা অসুস্থরা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।